কে আপনি? আমার রুমে কি করছেন? এই মিয়া চুপ করেন, আপনার মুখ বন্ধ করেন। আগে আপনি আপনার নিজের কাপড় চোপড় ঠিক করেন, তারপর কথা বলেন আমার সঙ্গে। হ্যাঁ, এবার বলুন আপনি কি আর আমার রুমে কি করতে এসেছেন? আপনাকে তো আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে আপনি আমাদের বাসায় কি করছেন? আমি আসলে আরাফাত হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আসলে ওনার অফিসে আজ আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল, কিন্তু আমি অফিসে গিয়ে জানতে পারলাম উনি নাকি আজ অফিসে যাবেন না। তাই ওনার ম্যানেজার বললেন নাকি আমাকে ওনার বাসায় যেয়ে দেখা করতে বলে যান। আর আমি আপনাদের বাসায় এসে সিকিউরিটির কাছ থেকে জানতে পারলাম উপরের ডান দিকের 2 নাম্বার রুমটায় নাকি উনি থাকেন। ও আচ্ছা, এই ব্যাপার। সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। উপরের ডান দিকের নয়, বাঁ দিকের 2 নাম্বার রুমটাই আর ডান দিকের রুমটাই আমি থাকি। আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি দয়া করে আমার রুম থেকে বের হন। আমার ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে এখনই রেডি হয়ে বাসা থেকে বের হতে হবে, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। এই বলে নদী সাগরের রুম থেকে বের হয়ে চলে আসে। আসলে এদিকে সাগর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছিল। সচরাচর তার রুমে কেউ আসে না, তাই সে টাওয়াল খুলে রেখে প্যান্ট পরছিল। আর তখনই নদী তার রুমে প্রবেশ করে। আর তারপর তো যা হওয়ার তাই হলো। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। এদিকে নদী সাগরের আব্বুর রুমে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে নক করে। কে? ভিতরে আসো, রুমের দরজা খোলা আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি নদী। আপনার কোম্পানিতে আজ যে মেয়েটার ইন্টারভিউ হওয়ার কথা ছিল, আমি এসে। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, তুমি এসেছো। আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো? আসলে আজ আমার শরীরটা ভালো নেই, তাই ম্যানেজারকে ফোন দিয়ে বলেছিলাম তোমাকে আমার বাসায় পাঠিয়ে দিতে। না স্যার, রাস্তায় কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছিল আপনার বাসায়। আমি যখন আপনার রুমে আসতে যাব তখন ভুল করে আপনার ছেলের রুমে চলে গিয়েছিলাম, ব্যাস এইটুকুই। ও আচ্ছা, এই ব্যাপার, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন তোমার কাগজপত্রগুলো আমাকে দেখাও। আমি শুনলাম তুমি নাকি এর আগে কখনো অন্য কোথাও চাকরি করোনি। তাহলে কি তুমি সব কিছু মেনটেন করে আমার অফিসে চাকরি করতে পারবে? স্যার, আপনি তো আমার বিষয়ে সবটুকুই জানেন। দেখুন, আমি তো এর আগে কখনো কোথাও চাকরি করিনি, সেটা একদম সত্যি কথা। চাকরির সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি আমার সর্বোচ্চ দিয়ে ওটা চেষ্টা করতে পারি। তবে আল্লাহর উপর আমার সম্পূর্ণ ভরসা যে আমি যদি আমার সবটা দিয়ে চেষ্টা করি, অবশ্যই আল্লাহ আমাকে নিরাশ করবেন না। হ্যাঁ, এটাই তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা যখনই আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে কোনো কাজ করি, তখন আল্লাহ আমাদের কখনোই নিরাশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদের পাশে থাকেন। যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি তোমার কাগজপত্রগুলো আমার কাছে রেখে যাও, আমি আগামীকাল ফোন করে তোমায় জানিয়ে দেব। ঠিক আছে স্যার, এই নিয়ে এখানে আমার সব কাগজপত্র রাখা আছে। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই বলে নদী সাগরের আব্বু রুম থেকে বের হয়ে বাসায় চলে যায়। আর যখনই এটি দিয়ে বাইরে বের হতে যাবে, তখনই আবারও তার সাগরের সঙ্গে দেখা হয়। তখনই যা করে তাকে বলতে থাকে। তা ম্যাডাম, আপনি কি আমার আব্বুর অফিসে চাকরি নেওয়ার চেষ্টা করছেন নাকি? হুম, এতে কোনো সমস্যা আছে নাকি? না, এমনি বললাম। আসলে এতদিন ধরে তো আমি জানতাম আমার আব্বুর অফিসে শুধু ছেলেরাই কাজ করে, মেয়েরা কাজ করে এটা আমি জানতাম না। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি। ওই অফিসের ছেলেরাই কাজ করে তো কি হয়েছে? আমি কি একটা মেয়ে হয়ে অফিসে চাকরি করতে পারি না নাকি? না, আসলে আমাদের অফিসে তো কোনো মেয়ে চাকরি করে না। এতগুলো পরিচয়ের মধ্যে আপনি একটা মেয়ে হয়ে চাকরি করতে আপনার কোনো সমস্যা হবে না? আই মিন, আপনার ভয় লাগবে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? ওরা মানুষ, আমিও মানুষ। এমন তো না যে ওরা বাঘ ভাল্লুক আমাকে গিলে খেয়ে ফেলবে। তাই আমি ভয় লাগার তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তাহলে ভয় পাবো কেন? তাই নাকি? তাহলে তো আপনার কলিজা আছে বলতে হয়। দেখো, তোমাকে দেখে মনে হয় তুমি আমার থেকে বয়সে ছোটই হবে। তাছাড়া তুমি ভার্সিটিতে যাচ্ছ আর আমার পড়াশোনা শেষ, তাই তোমাকে তুমি করেই বলছি। তুমি কি কলিজা ছাড়া জন্ম নিয়েছো নাকি? না, ব্যাপারটা সেরকম না। আসলে অফিসে এতগুলো পুরুষ মানুষ,
একসঙ্গে কাজ করবে আর তার মধ্যে আপনি একলা একটা মেয়ে মানুষ। মানে আমি বলতে চাইছিলাম সেফটি ইজ ফার্স্ট। শোনো, আমাকে তুমি চেনো না আর আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তাই তুমি এরকম কথা বলছো। তুমি যদি আমাকে ভালো করেই চিনতে জানতে তাহলে এই কথাগুলো বলতেও না আর দুঃস্বপ্নও ভাবতে না। যাই হোক, আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আমার আম্মু অসুস্থ, তাই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আজ আসি, অন্যদিন কথা হবে। বলে নদী সেখান থেকে সোজা নিজের বাড়িতে চলে আসলো। রুমে সেই দেখতে পেল তার আম্মু এখনও সকালের খাবার খায়নি। যে খাবারটা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। তাই নদী তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, আমি সেই সকালবেলা তোমার খাবারটা তৈরি করে রেখে গিয়েছিলাম। তুমি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিতে পারতে। এতক্ষণ হয়ে গেল, তুমি এখনো ওষুধ খাওনি কেন? আমার কিছু ভালো লাগে না, সারাদিন বাসায় একা একা ভালো লাগে। তুই এখানে ওখানে চাকরির জন্য দৌড়াচ্ছিস, বলছিস কি মা এভাবেই দৌড়াদৌড়ি না করে তুই বিয়েটা করে নে, তাহলে হয়তো আমি মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো। আম্মু, তোমাকে না বলছি এসব ব্যাপারে একদম চিন্তা করবে না। আমি যতদিন একা থাকতে পারি ততদিন একাই থাকবো। তাছাড়া আমি আজ একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসেছি। আমার মনে হয় এইবার আমার চাকরিটা হয়ে যাবে, আর চাকরিটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যাই থাকবে না। তাই তোমার চিন্তা করার কোনো কারণ নেই। মারে, দিন শেষে তুই একটা মেয়ে, এভাবে আর কতদিন ঘোরাঘুরি করবি? বিয়েটা করে নে, এটা তোর জন্য ভালো হবে। তাছাড়া আমিও শান্তিতে থাকতে পারবো। দেখো আম্মু, এমন কোনো গ্যারান্টি নেই যে আমি বিয়ের পর ভালো করে সুখে থাকতে পারবো। তাই এসব চিন্তা করো না। যদি কপালে সুখ থাকে তাহলে আমি এইভাবেই সুখী হতে পারবো, আর যদি কপালে সুখ না থাকে তাহলে তো আর আমি কোনোভাবেই সুখী হতে পারবো না। তাই এসব চিন্তা করার কোনো দরকার নেই। যাই হোক, চলো, আমি তোমাকে খাবারটা খাইয়ে দিচ্ছি। এরপর ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার একটু বাইরে বেরোতে হবে। সামনে তো রমজান চলে আসছে, রমজানের জন্য কিছু প্রয়োজনীয় বাজার করতে হবে। এই বলে নদী তার আম্মুকে খাবারটা খাইয়ে দিতে লাগলো। আর তার আম্মু ছোট বাচ্চার মতো খাবারটা খেয়ে নিল। খাবার খাওয়া শেষ হলে নদী তার আম্মুকে ওষুধ খাইয়ে দেয়। আর তারপর তার আম্মুকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা ব্যাগ আর কিছু টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সামনেই রমজান চলে আসছে। নদীর আম্মু অসুস্থ হলেও সবগুলো রোজা রাখার চেষ্টা করেন। আর এইদিকে নদী যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রোজা রাখে। সে কখনোই রোজা মিস করে না। আর রমজান মাসে তো সবাই একটু স্পেশাল কিছু করার চেষ্টা করে। তাই নদী তার হাতে থাকা কিছু টাকা নিয়ে বাজারে গিয়ে প্রয়োজনীয় মোটামুটি কিছু জিনিস কিনে নিয়ে আসে। রাতের বেলা নদী কাজকর্ম শেষ করে বিছানায় শুতে যাবে। তখনই হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসে, কিন্তু নাম্বারটা অপরিচিত থাকায় নদী ফোনটা রিসিভ করতে চাইল না। কিন্তু ফোনটা বারবার বাজার জন্য প্রায় 10-12টা রিং হওয়ার পর নদী ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, এই শালা, কি সমস্যা তোর? দেখতে পাচ্ছিস আমি ফোনটা রিসিভ করছি না, কিন্তু তারপরও ফোন দিচ্ছিস কেন? আরে ম্যাডাম, কেউ একজন তো আপনাকে দরকারেই ফোন করবে, তাই না কি? তাহলে আপনি ফোনটা রিসিভ করছেন না কেন? আব্বে ওই হালা, আমার সঙ্গে তোর কি দরকার থাকতে পারে? তুই আমাকে ফোন করেছিস কেন সেটাই বল। একদম আমার মেজাজ খারাপ করিস না, বলে দিলাম। ম্যাডাম, আসলে আমি আব্বুর কথায় আপনাকে ফোন করেছি। আপনি সকালবেলা আমাদের বাসায় এসেছিলেন, ও হ্যাঁ, চিনতে পেরেছি। বল, কি জন্য ফোন করেছিস? মনে আছে? আসলে আব্বু বলল আপনাকে ফোন করতে। আসলে আপু আপনার কাগজপত্রগুলো দেখছিল, আর তখন আমি আপুর সঙ্গে আব্বুর রুমে ছিলাম। আব্বু বলল আব্বু আপনাকে আব্বুর অফিসে চাকরিটা দেবে, তাই আপনাকে ফোন করে জানিয়ে দিতে। থ্যাঙ্কস আল্লাহ, অবশেষে চাকরিটা হতে চললো। এবারে একটু নিশ্চিন্ত হতে পারবো। যাই হোক, আব্বু বলল আপনাকে কাল থেকে অফিসে জয়েন করতে হবে। প্লিজ সময় মতো অফিসে চলে আসবেন। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। এই বলে নদীকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সাগর ফোনটা কেটে দেয়। আর নদীও তখন দ্বিতীয়বার ফোন করার চেষ্টা না করে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সব কিছু গুছিয়ে রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছাতে তারপরও প্রায় 5 মিনিটের মতো লেট হয়ে গেল। অফিস এসে সোজা এমডি স্যারের কেবিনে চলে গেল। গুড মর্নিং স্যার, আসবো?
হ্যাঁ, ভেতরে এসো। তোমার তো দেখছি প্রথম দিনেই লেট হয়ে গেল। আমার অফিসে কিন্তু একদম লেট করা চলবে না। এগুলো আমি পছন্দ করি না। আমি সরি স্যার, আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তাছাড়া আমার বাড়িতে সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়, তাই সব কিছু সামলে রেখে আসতে একটু লেট হয়ে গেল। কিন্তু কোনো চিন্তা নেই, আগামীকাল থেকে আর কখনো দেরি হবে না। আমি সময় মতোই চলে আসব। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা কাজ কর, এখানে কিছু ফাইল টাকা আছে, এগুলো নিয়ে তুমি তোমার কেবিনে চলে যাও। ম্যানেজার তোমাকে সব কিছুই বুঝিয়ে দেবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। এই বলে নদী এমডি স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে ম্যানেজার নদীকে তার কেবিন দেখিয়ে দিল এবং সমস্ত কাজ বুঝিয়ে দিল। সব কিছু বুঝে নিয়ে নদী তার কাজ শুরু করে দেয়। আর তারপর কাজ করতে করতে এভাবে দেখতে দেখতে 2 দিন সময় চলে গেল। আগামীকাল থেকে রোজা শুরু হবে, তাই আজ একটু সকাল সকাল অফিস ছুটি দিয়ে দিয়েছে। অপরদিকে সাগর ভার্সিটি থেকে বের হয়ে তার এক বন্ধুর সঙ্গে সিগারেট খেতে খেতে নদীর পাড়ে হাঁটছিল। তখনই নদী সেদিক দিয়ে যাচ্ছিল। সাগরকে দেখেই নদী দাঁড়ালো আর বলতে লাগলো, এই কি ব্যাপার, তুমি এখানে কি করছো আর সিগারেট খাচ্ছ কেন? আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি আপনাকে দিলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত না। প্রথম প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি। এদিকে আমার বন্ধুর বাড়ি, তাই বন্ধুর সঙ্গে ঘুরতে আসছি। এই, তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। তুমি সিগারেট খেয়ে না খাচ্ছ? বললাম না আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই। তারপরও আপনি আমাকে প্রশ্ন কেন করছেন? ভুলে যাস না, আমি কিন্তু তোর আব্বুর অফিসে চাকরি করি। আমি কিন্তু তোর আব্বুর সাথে সবকিছু বলে দিব। তুই এখনো এসে বন্ধুদের সঙ্গে বাদরামো করিস আর সিগারেট খাস। তারপর আমি কিছু তোর নামে আরো অনেক মিথ্যা কথা বলবো। আমার নামে মিথ্যা কথা বলি আপনার কী লাভ? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আপনি আমার বাবার অফিসে চাকরি করেন, ব্যাস এইটুকুই আপনার সঙ্গে আমার পরিচয়। তাহলে আপনি আমার সঙ্গে শত্রুতা কেন করতে চাইছেন? কারণ তুই সবেমাত্র ভার্সিটিতে পড়াশোনা করছিস। এই সময় তোর মাথায় কোনো টেনশন থাকার কথা নেই। ছেলেরা তো তখন সিগারেট খায় যখন মাথায় টেনশন থাকে। তাহলে তুই কেন সিগারেট খাচ্ছিস? প্রেমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছিস নাকি? ম্যাডাম, আপনি আমাকে হাসালেন। আমি সিগারেট কেন খেতে যাব? তাছাড়া আমার বন্ধুরা সবাই সিগারেট খায়, ওদের সঙ্গে সঙ্গে আমিও সিগারেট খাওয়া শিখে গেছি, তাই আর কি। এছাড়া কোনো ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আজকের পর থেকে কখনোই সিগারেট খাবি না। বন্ধুরা খায় বলে কি হয়েছে, তোকেও খেতে হবে? এটা কোন হাদিসে লেখা আছে? ওই ম্যাডাম দেখুন, আপনি আমার বাবার অফিসে চাকরি করেন, সেই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন। আপনি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে আসবেন না একদম। এগুলো আমার একদমই পছন্দ নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলতে চাই। এই বলে সাগর তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসে। তখনই সাগরের বন্ধু সাগরকে বলতে থাকে, কি ব্যাপার দোষ, নদী আপু কি তুই চিনিস নাকি? হ্যাঁ, এই তো কয়েকদিন হলো সে আমার আব্বুর অফিসে চাকরি নিয়েছে, সেই থেকেই পরিচয়। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম অন্য কিছু নাকি। যাই হোক, চল বাসায় যাও যাক। কাল থেকে তো রমজান শুরু হতে চলেছে, তাই আম্মু বলেছিল তোকে নিয়ে বাসায় যেতে। আম্মু নাকি তোর জন্য কি সব পিঠা বানাবে। হ্যাঁ, তাই চলে। আচ্ছা দোস্ত, তুই কি এই মেয়েটার ব্যাপারে কোনো কিছু জানিস নাকি? তুই কোন ব্যাপারে কথা বলতে চাইছিস আমি সেটাই বুঝতে পারছি না। নদী আপু আমাদের পাড়াতেই থাকে, ছোট্ট একটা বাড়িতে। ওর বাবা বেঁচে নেই, তার মা অসুস্থ। ও আচ্ছা, এই ব্যাপার। তুই আমাকে একটু আড়াল থেকে ওদের বাড়িটা দেখিয়ে দিতে পারবি? কিন্তু কেন দোষ, এর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। বল না কি হয়েছে। আরে ভাই, এখনো সেরকম কোনো ঘটনা ঘটেনি। যেরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই তুই জানতে পারবি। যাই হোক, চল আমাকে ওদের বাড়িটা দেখাবি। রাত সাগরকে নিয়ে সেখান থেকে হাঁটা দেয়। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই তারা নদীর পাড়ের সামনে চলে আসে। ছোট্ট একটা বাড়ি, ভিতরে মনে হয় 2টো রুম হবে। জরাজীর্ণ, একদম ভেঙে চুরে পড়ে যাবে এরকম মনে হয়। তখনই সাগর তার বন্ধুকে বলতে থাকে, দোস্ত, বাড়িটার অবস্থা তো একদমই খারাপ মনে হয়। আচ্ছা,
ওদের আর্থিক অবস্থা কেমন? মানে ওরা কিভাবে নিজেদের ভরণ পোষণ চালায়? সেসব ব্যাপারে তো আমি শিওর হয়ে কোনো কিছু বলতে পারবো না, তবে এতটুকু জানি নদী আপু টিউশনি করিয়ে নিজেদের খরচ চালায়। তবে আরেকটা অবাক করার মতো বিষয় হলো তারা কখনোই কোনো ব্যাপারে কারো কাছ থেকে কোনো কিছু ধার নেয় না। নদী আপু পরিশ্রম করে যতটুকু টাকা উপার্জন করতে পারে তখন ততটুকু দিয়েই নিজেদের খরচ চালাতে চায়। তখন সাগর কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা ভাবনা করলো। তারপর রাজকে বলতে লাগলো। দোস্ত, তোর থেকে আমার একটা হেল্প চাইতে কি আমাকে হেল্প করতে পারবি? আমি তোকে আবার কি হেল্প করব? আমি নদী এবং তার ফ্যামিলিকে একটু সহযোগিতা করতে চাই। এ ব্যাপারে তোর একটু সাহায্য চাই। আমি যে তাদেরকে সাহায্য করছি এটা যেন কারো কোনোভাবেই না জানতে পারে। এটা করে কোনো লাভ হবে না, কারণ নদী আপু কারো ব্যাপারে কোনো কিছু না জেনে কারো কাছ থেকে কোনো কিছু নেন না। এটা তো আমি তাকে আগেই বলে দিয়েছি, সে কোনোভাবেই কারো কাছ থেকে কোনো কিছু নিতে চায় না, কারো কাছে ঋণগ্রস্ত হতে চায় না। প্লিজ দোস্ত, তুই একটাবার চেষ্টা করে দেখ, অন্তত কিছুটা হলেও সাহায্য করতে চাই। আসলে একটা মেয়ে মানুষ হয়ে এই যুগে বসবাস করে সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার। আমি এটা ফিল করতে পারি। তাছাড়া সে আমার বাবার অবশ্যই চাকরি নিয়েছে বলে, কিন্তু তার বেতন অতটাও ভালো নয়। তাই আমি বলছিলাম এই ব্যাপারে আমি তোর সাহায্য চাই। আমি নদীকে একটু আর্থিক সহযোগিতা করতে চাই। আরে ভাই, বললাম তো এটা কোনোভাবে সম্ভব নয়। নদী আপু কোনো কিছু না জেনে তার থেকে সহযোগিতা নেবে না। আমি নদী আপুকে খুব ভালো করে চিনি, এবারে রয়েছে সেই ছোটবেলা থেকে। তাছাড়া আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, তুই কেন নদী আপুকে সহযোগিতা করতে চাইছিস? নদী আপু তো তোর খুব কাছের কেউ নয়। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দে। আমরা আর এখন ওসব ব্যাপারে কোনো কথা না বলে যাই হোক। দোস্ত চল, সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দেই। এই বলে সাগর আর রাজ দুজনে সেখান থেকে হেঁটে হেঁটে চায়ের দোকানের সামনে চলে আসে আর সেখানে বসে চা আর সিগারেট খেতে থাকে। তখনই নদী ওই দোকানে আসে এক প্যাকেট রুটি নেওয়ার জন্য। আর সাগরকে এইখানে এই অবস্থায় দেখতে পেয়ে নদী বলতে থাকে। কি ব্যাপার, তুমি এখানে বসে সিগারেট খাচ্ছ? তোমার সাহস তো কম না, আমার বাড়ির সামনের দোকানে বসে তুমি সিগারেট খাও? আপনার তো সমস্যা হওয়ার কথা নয় আপনার বাড়ির সামনে, তবে আপনার বাড়ির ভিতরে নাই। তাহলে আপনার কি সমস্যা বলেন তো আমাকে শুনি। আমার কোনো সমস্যা নেই, তবে তোমার ভীষণ সমস্যা হতে পারে, সেটা তুমি আজ বাড়িতে গেলেই বুঝতে পারবে। যাই হোক, আমি এখন আসি। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর এ থেকে সাগর রাজের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চলে আসে। রাত 8টার দিকে তার আব্বু বাসে এসে তাকে ড্রয়িং রুমে দেখে নাই। আর তখনই ঘটে তুলকালাম কাণ্ড। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পড়ছি না। তুমি এখনই সিগারেট খাও? এত বড় সাহস তুমি কোথায় পেলে? আর তোমাকে সিগারেট খাওয়ার পারমিশন কে দিয়েছে? ছি ছি আব্বু, এসব তুমি কি বলছো? আমি সিগারেট খেতে যাব কেন? দেখো, একদম মিথ্যা কথা বলার চেষ্টাও করবে না। যে আমাকে বলেছে সে সব কিছু জেনে শুনেই আমাকে বলেছে। আর এই দেখো, আমার কাছে এটা একটা ভিডিও ক্লিপ রয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি চায়ের দোকানে বসে বসে চা আর সিগারেট খাচ্ছ। তাহলে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো কেন? হায় আল্লাহ, এবার তো আমি পুরা দমে ধরা পড়ে গেলাম। এখন আমি কি করব? আমি তো সেটাই বুঝতে পারছি না। আব্বু, তুমি প্লিজ বিশ্বাস করো, ওটা আমি না। তুমি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। দেখো, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। আমি খুবই ভালোভাবে এটা দেখেছি, আর আমি একবার নয় বেশ কয়েকবার দেখেছি, আর দেখে ভালোভাবে বুঝে তারপরেই তোমাকে এখানে ডেকে এনেছি। তাহলে তুমি মিথ্যা কথা বলো কেন? সাগর খুব ভালোভাবেই বুঝতে পারছে এখন আর মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, কারণ নদী সাগরের আব্বুকে এই ভিডিও ক্লিপ পাঠিয়েছে। তাই যেভাবে হোক এই বিষয়টাকে একটু সামাল দিতেই হবে। তাই সাগর বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার আব্বুকে বলে। আই এম সরি আব্বু, আমার ভুল হয়ে গেছে। আসলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে একটু সিগারেট খেয়ে ফেলেছি। প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না। এই লাস্টবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও।
এই তো লাইনে এসেছো, তুমি সিগারেট খেয়েছো, বেশ ভালোই কথা, কিন্তু সেটা তুমি আমার কাছে অস্বীকার করছো কেন? তুমি খুব ভালো করে জানো মিথ্যা কথা বলা আমার একদমই পছন্দ নয়, তাহলে তুমি আমার কাছে মিথ্যা কথা বললে কেন? সরি আব্বু, আই এম রিয়েলি সরি। আমি আর কখনোই তোমার কাছে মিথ্যা কথা বলবো না। প্লিজ প্লিজ এই লাস্টবারের মতো ক্ষমা করে দাও। সাগরের আব্বু তখন চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে রইল, আর সাগর তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে নিজের রুমে চলে গেল। কারণ সে খুব ভালো করে জানে এখানে দাঁড়িয়ে থাকলে তাকে হাজারটা কথা শুনতে হবে, তাই এখানে দাঁড়িয়ে কথা শোনার চাইতে রুমে যাওয়া অনেক ভালো। অপরদিকে পরের দিন সকালে ঠিক সময় নদী অফিসে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একদম ঠিক সময় চলে এসো। যাই হোক, আজকের পর থেকে কখনো আর লেট করবে না, সময় মতো কিন্তু অফিসে চলে আসবে, কারণ আমি সময় সম্পর্কে খুবই সচেতন। সময়ের অপব্যয় করা আমি একদম পছন্দ করি না। যাই হোক, আজ তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, চলুন। এই বলে নদী আর সাগরের আব্বু দুজনেই অফিস থেকে বের হয়ে আসে। নদীকে নিয়ে সাগরের আব্বু বিশাল একটা হোটেলে চলে আসে। এটা দেখে নদীর মনে একটু সংকোচ বোধ হয়, তাই সে সাগরের আব্বুকে জিজ্ঞেস করে। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ আ কোশ্চেন? হ্যাঁ অবশ্যই, বলো না তুমি কি বলবে। না মানে স্যার, আমি আসলে এটাই জানতে চাইছিলাম যে আমরা এখানে কেন এসেছি। আসলে আমেরিকান এক ক্লায়েন্টের সঙ্গে এখানে আমাদের একটা মিটিং ফিক্সড করা হয়েছে, ওরা চলে এসেছে 5 মিনিট আগেই, আমাদের জন্য অপেক্ষা করেছে। আমরা এখন ওদের সঙ্গে মিটিং করব। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। দেখো, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার মনে একটা সন্দেহ এসেছিল। দেখো, তুমি আমার মেয়ের বয়সী আর আমি তোমার বাবার বয়সী, তুমি আমাকে সব সময় বাবার চোখেই দেখো, আশা করি আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি আমার বাবার বয়সী, আমি আমার বাবা বেঁচে নেই, তাই আমি আপনাকে আমার বাবার মতোই দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে সাগরের আব্বু আর নদী হোটেলের ভিতর চলে আসে, আর তারা একটি রুমে প্রবেশ করে। তখনই দেখতে পায় সেখানে বিদেশি 4-5 জন মহিলা বসে আছে। তখনই নদী সাগরের আব্বুকে আবারও প্রশ্ন করে। স্যার, এনারা তো সবাই মহিলা, আমরা কি ওনাদের সঙ্গে মিটিং করব? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো, আমরা ওনাদের সঙ্গে মিটিং করব। তাছাড়া আমাদের একটা বিষয় দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছি। দেখো, বাংলাদেশের পুরুষতান্ত্রিক দেশ হলেও বাইরের দেশে কিন্তু মেয়েরাই সবচেয়ে বেশি কাজ করে থাকে, এবং পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলোতে মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। তাছাড়া আমি তো ভেবেছিলাম আমরা হয়তো কোনো পুরুষ মানুষের সঙ্গে মিটিং করব, কিন্তু এখানে এসে দেখতে পেলাম 4-5 জন যারা আছে সবাই মহিলা। যাই হোক, চলেন ভিতরে যাওয়া যাক। এই বলে সাগরের আব্বু আর নদী দুজনেই ভিতরে চলে আসে। আর তারপর মিটিং শেষ হলে সাগরের আব্বু বাসে চলে যায়, আর নদী তার বাড়িতে চলে আসে। সাগরের আব্বু বাসে এসে দেখতে পায় সাগর ওনার জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন। সাগরকে দেখে উনি প্রশ্ন করেন। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, না মানে আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলতে চাই। তুমি তো সব সময় তোমার কোনো সমস্যা হলে তোমার মায়ের সঙ্গে কথা বলা, কিন্তু এখন হঠাৎ কি এমন হলো যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো? না মানে আসলে আব্বু আম্মুর সঙ্গে কথা বলে যদি বিষয়টা মেটানো যেত, তাহলে আমি আম্মুর সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলা উচিত, তাই তোমার জন্য ওয়েট করছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এত ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই হয়নি। তুমি বলো কি বলতে চাও। আসলে আব্বু, তোমার কাছে বিষয়টা কিভাবে বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। দেখো, তোমার অফিসে নতুন চাকরি নিয়েছে, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যে মেয়েটার, মানে আমি নদীর কথা বলছি, ওর বাড়ির পাশেই আমার এক বন্ধুর বাড়ি। আমি ওখানেই গিয়েছিলাম গতকালকে, আর তারপরে জানতে পারলাম মেয়েটার পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই ভাবছিলাম যদি ওই মেয়েটাকে একটু আর্থিক সহযোগিতা করা যেত, তাহলে মেয়েটা অনেকটা উপকৃত হতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কাল ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, এবং আমার
সাধ্যমতো আমি সাহায্য করব। আব্বু, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আসলে ওই মেয়েটার ব্যাপারে আমি সব কিছু খোঁজখবর নিয়ে জেনেছি। সে কখনোই কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিতে চায় না। সে নিজের সাধ্যমতো চলাফেরা করতে চায়, তাই তার জন্য জীবনটা আরও বেশি কষ্টের। তাই আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম, তুমি ওর সঙ্গে কোনো কথা না বলেই যদি ওকে কোনো সাহায্য করতে পারতে তাহলে খুব বেশি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। আর এটা তো তুমি খুবই ভালো করেই জানো, তখন আমি তাদেরকে আমার যতটুকু সমর্থ ঠিক ততটুকুই সহযোগিতা করার চেষ্টা করি। হ্যাঁ আব্বু, আমি তোমার সম্পর্কে জানি বলেই তোমাকে বলছি। যাই হোক আব্বু, আমি তাহলে আসি। থ্যাংক ইউ সো মাচ। পরের দিন সকালবেলা সাগরের আব্বু অফিসে গিয়ে দেখতে পেল নদী অলরেডি অফিসে চলে এসেছে। তখনই উনি নদীকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বললেন, নদী, আজ থেকে তো সেহেরি খেতে হবে এবং আগামীকাল থেকে রোজা শুরু হতে চলেছে, তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার। আমি যেভাবে হোক জানতে পেরেছি তোমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদের বোনাসটা আমি তোমাকে অগ্রিম দিব। মানে আজকেই আমি তোমাকে ঈদ বোনাসটা দিয়ে দিব এবং সেটা দিয়েই তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিও। সত্যি বলছেন স্যার? তাহলে আমার অনেক উপকার হতো। আসলে আমার আম্মু তো খুবই অসুস্থ, ওনার প্রতিদিন 200 টাকার ওষুধ লাগে, যেটা আমার জোগাড় করতে খুব কষ্ট হয়ে গেছে। আপনি যদি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করতেন তাহলে আমার খুবই ভালো হতো। এরপর সাগরের আব্বুর সঙ্গে অফিসিয়ালি ব্যাপারে আরও বেশ কিছুক্ষণ কথা বলে নদী নিজের কেবিনে চলে যায়। আর এদিকে দুপুর 2টা নাগাদ ম্যানেজার এসে নদীর হাতে বড় একটা খাম ধরিয়ে দেয়। নদী বুঝতে পারে না এটার মধ্যে কি আছে। নদী খামটা খুলে দেখতে পায় এখানে প্রায় 50,000-এর মতো টাকা আছে। এটা দেখে নদী অনেকটাই অবাক হয়ে গেল। আর তখনই নদী এমডি স্যারের কেবিনে চলে গেল। স্যার, এতগুলো টাকা আমাকে কেন দেওয়া হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভয় পাওয়ার কিছু নেই, আমি স্টাফদেরকে এভাবেই বোনাস দিয়ে থাকি। এখানে যে টাকাটা আছে পুরোটাই তোমার, চিন্তার কোনো কারণ নেই। তোমার যতটা লাগবে তুমি ততটাই খরচ করতে পারো, আর আর যদি থেকে যায় তাহলে সেটা সেভিংস করতে পারো। ধন্যবাদ স্যার। সত্যি আপনাদের মতো মানুষগুলো বেঁচে আছে বলেই আমাদের মতো মানুষগুলো এখনো চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে পারে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। এরপর নদী সেদিন অফিস থেকে বের হয়ে তারপর মায়ের জন্য ঔষধ আর প্রয়োজনীয় যে জিনিসগুলো বাদ দিয়েছিল সেগুলো কিনে নিয়ে আসে। তারপর দেখতে দেখতে প্রায় 2 মাসের মতো সময় কেটে গেল। ইতিমধ্যেই নদী সাগরের আপুর খুব বিশ্বস্ত একজন মানুষ হয়ে গেছে। নদী কাজ করতে খুব ভালোবাসে, আর সে যখন কোনো কাজে হাত দেয় তখন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওখান থেকে হাত সরিয়ে নেয় না। আর কাজের প্রতি এই ভালোবাসা আর বিচক্ষণতা তাকে সাগরের আপুর আরও অনেকটাই কাছে টেনে নিয়েছে। এদিকে দেখতে দেখতে নদীর খুব বড় একটা দুঃসময় চলে আসে। নদীর মায়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। সেদিন রাতের বেলা নদী তার আম্মুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজেও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন খুব সকালে নদী ঘুম থেকে উঠে সমস্ত কাজকাম শেষ করে তার আম্মুকে ঘুম থেকে ডেকে তুলতে যাবে। তখন সে দেখতে পায় তার আম্মু আর ঘুম থেকে জেগে উঠছে না। অনেকবার ডাকাডাকির পরও সে কোনো সারা শব্দ না পেয়ে চিৎকার করতে থাকে। আর তখনই পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে আসে। পাড়া প্রতিবেশীর মধ্যে সাগরের বন্ধু রাজু সেখানে উপস্থিত ছিল। তখনই রাজ সাগরকে ফোন দিয়ে জানায়, দোষ, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, নদী আপুর আম্মু আর বেঁচে নেই। কি বলছিস দোস্ত? আমি তো ওটা বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, তুই ওখানেই থাক, আমি আব্বুকে জানিয়ে এক্ষুনি আসছি। এই বলে সাগর ফোনটা কেটে দেয় আর রুম থেকে বের হয়ে দৌড়ে গিয়ে তার বাবার রুমে দরজায় নক করতে থাকে। আব্বু, ওই আব্বু, তাড়াতাড়ি রুমের দরজা খুলো। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। কি হয়েছে সাগর, এই সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি তো খুব ভালো করে জানো আমাকে প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, আমি চাইলে খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। আগে আমার কথা তো শোনো। খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে। তোমার পিয়ে নদীর আম্মু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তবে আর কখনো। তাছাড়া তুমি কিভাবে জানলে এটা? ও, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুর বাড়ি, ওখানে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। এখন কি তুমি ওখানে যাবে? হ্যাঁ, এখানে তো আমাকে যেতেই হয়। ওখানে না গিয়ে তো কোনো উপায় নাই। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আসছি। জাস্ট 5 মিনিট লাগবে আমার। এই বলে সাগরের আব্বু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে সাগরকে নিয়ে নদীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছাতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। সেখানে পৌঁছে সাগর আর তার আব্বু দেখতে পায় নদী অনেক জোরে জোরে কান্না করছে। সে যেন নিজের আবেগ কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে তার আপনজন বলতে তার একমাত্র মাই বেঁচে ছিলেন। এখন তিনি নদীকে এতিম করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন নদী কোথায় যাবে, কার কাছে থাকবে, তার তো কোনো আর আপনজন বলতে কেউ রইল না। তাই নদী এভাবে কান্না করছে। তখনই সাগরের আব্বু নদীর কাছে যায় আর তার মাথায় হাত রেখে বলতে থাকে, দেখো মা, তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার জীবনের পথে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহ তাআলা যেটা ভালোই লাগে তিনি সেটাই আমাদের কাছ থেকে কেড়ে নেন। তাই ওনার সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হওয়া চলবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। স্যার, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার শেষ সম্বল ছিল আমার আম্মু। এখন আমি কার কাছে আমার মনের কষ্টগুলো বলবো? দিন শেষে কাকে মা বলে ডাক দেব? দিন শেষে কোথায় আমি আমার শান্তির নীড় খুঁজে নেব? তোমার চিন্তা করার কিছুই নেই মা। তোমাকে তো বলেছিলাম তুমি আমার মেয়ের মতোই, আর তুমি আমাকে নিজের বাবার মতো মনে করতে পারো। আজ থেকে তোমার মা বেঁচে নেই, কি হয়েছে? আমি তো আছি, তুমি আমার কাছেই থাকবে। দিন শেষে তুমি তোমার সমস্ত কষ্টের কথা তুমি আমার কাছে বলবে, এবং আজ থেকে তোমার সব কিছুর দায়িত্ব একজন বাবা হিসেবে আমি নিয়ে নিলাম। এরপর নদীর আমর দাফন কাফনের কাজ শেষ হলো। আর 3 দিন পর তাদের বাড়িতে ছোট্ট একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষ হলে সাগরের আব্বু নদীর কাছে যায় আর নদীকে বলে, আজ থেকে তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। আমি তোমাকে আমার সঙ্গে আমার কাছে রাখতে চাই। দেখুন স্যার, এটা বললে হয় না। এই যুগের মানুষ সব সম্পর্কের মানে খুঁজে বেড়ায়। আমি একটা যুবতী মেয়ে, আমি আপনার বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবো? দেখো, সমাজের কথার পরেও তুমি বাবা মাহীন একটা এতিম মেয়ে, তোমার দায়িত্ব নেওয়া আমার কর্তব্য। তারপরেও যদি তোমার সম্পর্কের নাম দিতে হয় তাহলে বলো তুমি কি নাম দিতে চাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। না স্যার, আমার কারোর কাছে কোনো কিছু চাওয়ার নেই। জীবন আমার কাছে থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে। এখন যদি আমি কোনো কিছু নিজের করে পেতে চাই তাহলে হয়তো সেটাও আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি আর নতুন কোনো সম্পর্কের নাম দিতে চাই না। প্লিজ, আশা করি আপনি আমাকে আর এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কিন্তু আমি তোমাকে এখানে এভাবে ফেলে রেখে চলে যেতে পারি না। আমি যখন তোমাকে বলেছি আমি তোমাকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাব এবং আমার মেয়ে হিসেবে নিয়ে যাব, তাই আমি আমার কথা রাখবই। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। বলো তুমি কি নাম চাও এই সম্পর্কে? তুমি যে এই নামটা চাও আমি সেটাই দেব। আমি তো বললাম আমার কোনো সম্পর্কের প্রয়োজন নেই। যে সম্পর্ক আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমি আর কিছু চাই না। ঠিক আছে, তুমি তো অন্য কোনো পরিচয় আমার বাড়িতে যেতে পারবে না, তাই আমি ঠিক করেছি আমার তো একটাই ছেলে আছে, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। স্যার, এইসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদমই ঠিক আছে। আমি যা বলছি চিন্তা ভাবনা করেই বলেছি। আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। এটা সম্ভব নয়। প্রথমত, কোথায় আপনারা আর কোথায় আমি? দ্বিতীয়ত, আপনার ছেলের চাইতে বয়সে বড়। তৃতীয়ত, আমি আপনার অফিসের সাধারণ একজন পিএ মাত্র। দেখো, কেউ সাধারণ হয় না, আর কেউই খুব অসাধারণ কিছু নয়। শুধু সমস্যাটা হয় তাদের মন মানসিকতার। আমরা যদি আমাদের মন মানসিকতা দিয়ে সব কিছুই বিবেচনা করি তাহলে সব ঠিক হয়ে যায়, আর কোনো ঝামেলাই থাকে না। আমি এখানেই ঠিক আছি, আমি কোথাও যাব না। আমার জন্য প্লিজ এত চিন্তা করতে হবে না। তার মানে কি আমি একটা ভেবে নেব তুমি যে আমাকে মুখে বললেও অন্তর থেকে নিজের বাবা হিসেবে মেনে নিতে পারোনি? না, এরকমটা কেন হবে? আপনাকে আমি আমার নিজের বাবার মতোই মনে করি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি টিস্যু সবার প্রয়োজনেই ব্যবহৃত হয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
কথাগুলো শুনতে শুনতে সাগর সেখানে এসে উপস্থিত হয়, আর সাগর তখন নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে। দেখুন, আব্বু যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আব্বুর সঙ্গে আমিও একমত। আমি তো এখন দেখছি আপনাদের দুজনেরই মাথা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে, কারণ দুজনেই পাগলের মতো প্রলেপ বকছেন। না মিস নদী, একদমই সেরকম নয়। দেখুন, যেখানে আমরা খুব ভালো করেই জানি আপনার মাথার উপর ছায়া ধরার মতো আর কেউ নেই, সেখানে আপনার পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। এটা কি আপনি নিজের দুর্বলতা মনে করবেন না? তাছাড়া আপনি এটা কখনো মনে করবেন না যে আমরা আপনাকে অসহায় ভেবে সাহায্য করছি। আমরা কিন্তু আমাদের মন থেকে সাহায্য করতে চাইছি। কিন্তু তাই বলে তোমাকে কে বিয়ে? এছাড়া তো আর অন্য কোনো উপায় দেখছি না, কারণ একটা যুবতী নিয়ে আর একটা যুবক ছেলে একই বাড়িতে থাকবে, এটা নিয়ে চারপাশের মানুষজন কথা বলবে, এটাই স্বাভাবিক। তাই আব্বু যা বলছে আপনি তাতে রাজি হয়ে যান। দেখুন, আপনি আমার চাইতে পয়সা বড়, সেটা যদি আমার সমস্যা না হয় তাহলে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নেই। তাহলে আপনি কেন এরকম করছেন? ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। এরপর সাগরের আব্বু নদী আর সাগরকে নিয়ে বাড়িতে চলে আসে। সাগরের আম্মু নদীকে তাদের বাড়িতে দেখে একটু অবাক হয়ে সাগরের আব্বুকে প্রশ্ন করে। কি ব্যাপার নদী, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে নাকি? না, আসলে ব্যাপারটা সেরকম নয়। না, আমি জানি না। আমার কথাটা শোনার পর এখন তুমি কি ভাববে সেটা তোমার ব্যাপার, কিন্তু যেটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেখান থেকে আমি কখনোই ফিরে আসতে পারবো না। মানে তুমি কি বলতে চাইছো? আসলে নদীকে আমি আর তোমার ছেলে দুজনেই মিলে সারা জীবনের জন্য এখানে নিয়ে এসেছি। নদী সারা জীবন এখানেই থাকবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু খোলসা করে বলো। দেখো, আমার ঘোলাটে করে কথা বলা একদম পছন্দ লাগে না। নদীর সঙ্গে সাগরের বিয়ে দেব। তোমার তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমার ছেলেটা সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, আর নদী আমার ছেলে চাইতে 2 বছরের বড়। সেখানে নদীর সঙ্গে আমার ছেলের বিয়ে কিভাবে দিতে পারি? দেখো, এ যুগের বয়স কোনো ফ্যাক্ট না। তাছাড়া নদীর পড়াশোনা যেমন ভালো তেমনই মেধাবী আর বুদ্ধিমতী। নদীর সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমার ছেলের ভালোই হবে, খারাপ কিছুই হবে না। আর তুমি যদি অর্থ সম্পদ টাকা পয়সার কথা বলো, তাহলে আমি তোমাকে এটাই বলবো যে আমি এতটুকু বয়সে যতটুকু টাকা পয়সা উপার্জন করেছি সে ততটুকু তোমার ছেলে যদি 7 জন বসেও খায় তাহলে ও শেষ করতে পারবে না। তাহলে আমরা অন্য টাকা পয়সা দিয়ে কি করব, তুমি সেটাই আমাকে বলো। কিন্তু তারপরও আমার মনে হয় না তুমি এটা ঠিক করছো। দেখো আম্মু, জীবনটা তো আমার, আর তোমরা দুজনেই আমার গার্ডিয়ান। আমি মনে করি তোমরা কেউই আমার জন্য খারাপ কোনো সিদ্ধান্ত নিবে না। আমি এটা মেনে নিয়েছি, আর তুমিও মেনে নাও। তাছাড়া নদী যথেষ্ট সুন্দরী, শিক্ষিতা, ভদ্র। তাই আমি তোমায় রিকোয়েস্ট করে বলছি, তুমি এটা মেনে নাও। ঠিক আছে, তোদের কারোরই যখন কোনো সমস্যা নেই, তাহলে সেখানে আমি কেন ও জিনিস করতে যাব? আমি সিন ক্রিয়েট করব না। তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই কর। তারপর সাগরের আম্মু আর কোনো রকম সিনক্রেট না করে নদীকে নিজের রুমে নিয়ে যান। তারপর নদীর হাত দুটো ধরে বলতে থাকেন। দেখো মা, আমি জানি তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই কষ্টের। আর যদি তোমার মাথার উপর ছায়া ধরবার মতো কেউ থাকতো, তাহলে হয়তো তুমি এটা এতটা টের পেতে না। আমিও তোমার মতো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। হ্যাঁ, আমি এটা বুঝি। নিচে যে কথাগুলো বললাম তার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি আমার ছেলে এবং আমার স্বামীর মানসিকতা পরীক্ষা করতে চাইছিলাম। তাছাড়া তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার পছন্দ হয়েছিল। কিন্তু লাইফটা তো আমার ছেলের, তাছাড়া তার বাবা বেঁচে আছে। তাই আমি সেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। সেজন্যই তোমাকে সেদিন কিছু বলিনি। আন্টি, আপনি সত্যি বলছেন? আন্টি নয়, আম্মু বলো। জানো, আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে সন্তান থাকবে, কিন্তু সেটা আর হয়নি। সাগর জন্ম নেওয়ার পর আমার আরও একটি ছেলে সন্তান হয়েছিল, আর সে তখন পৃথিবীর আসার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। কিন্তু তারপর আর আমি মা হওয়ার সুযোগ পাইনি। সত্যি আমি খুব ভাগ্যবান, তা না হলে সবকিছু হারিয়ে ফেলার পরেও আবার কিভাবে সবকিছু ফিরে পেলাম।
এর দুদিন পর সাগর আর নদীর বিয়ের আয়োজন করা হলো। ঘরোয়াভাবেই তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এদিকে নদী রাত 11টার দিকে সাগরের জন্য বাসুর ঘরে বসে বসে অপেক্ষা করছে, কিন্তু সাগর এখনো আসছে না। নদীর মনে কেমন যেন একটা খটকা কাজ করছে, তবে কি সাগর এটা মন থেকে মেনে নিতে পারেনি? এরকমই বসে চিন্তা ভাবনা করছিল নদী, আর তখনই হঠাৎ কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। নদী অনেকটাই চমকে গিয়ে সামনে তাকাতে দেখতে পেল সাগর রুমে এসেছে, আর তখনই সে দরজাটা বন্ধ করে দিচ্ছে। সাগর দরজাটা বন্ধ করে নদীর পাশে এসে বসলো আর বলতে লাগলো, আই অ্যাম সো সরি। আসলে তোমার জন্যই একটা গিফট কিনতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফিরে আসতে দেরি হয়ে গেল। এই নাও তোমার গিফট। এই বলে সাগর একটা বক্স নদীর দিকে এগিয়ে দেয়, আর নদী বক্সটা হাতে নিয়ে খুলে দেখে এতে একটা সোনার নেকলেস। এটা দেখে সে বলতে থাকে, এটা তো অনেক দামি। হ্যাঁ, তো তুমি কি কম দামি নাকি? এই পৃথিবীতে যার কেউ নেই তার কি মূল্য আছে? যাই হোক, বাদ দাও সেসব কথা। আমি তো ভাবছিলাম অন্য কিছু। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি তুমি কি ভাবছিলে। তুমি মনে মনে এটাই ভাবছিলে তো আমি তোমাকে মেনে নিতে পারিনি, তাই হয়তো বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় চলে গেছি। কিন্তু আমি সেরকম ছেলে নই। আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমাকে বিয়ে করব, তখন তো আমি সেই কথা কখনোই পলকে আলাপ করব না। তাছাড়া একটা কথা কি জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু তোমাকে আমার মনের কথাটা বলার সাহস পেয়ে উঠছিলাম না। যাই হোক, অবশেষে তোমাকে পেয়ে গেলাম, সেটাই আমার জন্য অনেক। এই যে আমি তোমার থেকে বয়সে বড়, আমি তো তোমাদের অফিসের সাধারণ একজন পিএ, এর জন্য কি তোমার একটু আফসোস নেই? না, একদমই নয়। আফসোস কেন থাকতে যাবে? আফসোস করার কি আছে? ভালোবাসার জায়গায় ভালোবাসা, ভালোবাসার জায়গায় অন্য কিছু ম্যাটার করে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই কথা শুনে নদীর চোখে পানি এসে গেল। তারপর অন্যদিকে ফিরে নিজের চোখের পানি লুকিয়ে রাখলো, কারণ আজ একটা শুভ দিন। এই দিনে কান্না করা মানায় না, তাই সে চোখের পানি লুকিয়ে রেখে বিছানা থেকে নেমে সাগরকে পা ছুঁয়ে সালাম করতে গেল। আর তখনই সাগর তার হাত দুটো ধরে ফেল এবং তাকে নিজের বুকের কাছে টেনে নিল আর শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে, এটা তুমি কি করতে গেছিলে? তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার জায়গা আমার বুকে। তুমি কেন আমাকে সালাম করতে যাবে? তুমি আমার স্বামী, তোমার মর্যাদা পৃথিবীর সব কিছুর উপরে। তাহলে আমি তোমাকে পা ছুঁয়ে সালাম করব না কেন? কাউকে সম্মান করতে গেলেই যে তাকে সালাম করতে হবে এটা কিন্তু কোনো হাদিসে লেখা নেই। যাই হোক, আজ তো আমাদের জীবনের দুজনের নতুন করে পথ চলার প্রথম রাত, তাই আমি চাই আগে আমরা ওই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের দুজনকে এক করে দিয়েছেন। তার কাছেই আমরা শুকরিয়া আদায় করি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। তবে আমার না এইসব ভারী ভারী শাড়ি গহনা পরে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমি কি এগুলো খুলে ফেলতে পারি? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আলমারিতে গিয়ে দেখো, আমি তোমার জন্য কিছু ড্রেস কিনে রেখেছি, ওগুলাই পরে নাও। এই বলে সাগর আলমারি থেকে নদীর জন্য একটা পাতলা থ্রি পিস বের করে দিল। আর তখনই নদী ওটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আর কাপড় চোপড় চেঞ্জ করে অজু করে তারপর বের হয়ে আসলো। দুজনেই একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল আর আল্লাহর কাছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া কামনা করলো এবং দুজনকে পাবার জন্য শুকরিয়া আদায় করলো। নদী, এবার চলো। কোথায়? আজ আমাদের বাসর রাতে, সেটা কি তুমি ভুলে গেছো নাকি? প্রত্যেকটা মানুষের জীবনের কল্পনার রাত এটা। এই জীবনের সবাই এই রাতের জন্য কত অপেক্ষা করে, আর আমাদের জীবনেও এই রাত এসেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। এই বলে সাগর আর নদী দুজনেই বিছানায় চলে আসলো। নদী বিছানায় এসে বালিশ নিয়ে ঘুমোতে যাবে, তখনই সাগর তার হাত ধরে ফেলে আর বলতে থাকে, এটা কি করছো তুমি? আজ তো আমাদের বাসর রাত, আজ বুঝি এখনই ঘুমিয়ে যাবে নাকি তুমি? আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমাকে একটু ঘুমাতে হবে। কিন্তু ম্যাডাম, এটা বললে তো হবে না। আজ আমাদের বাসর রাত, আজ তো আমি আপনাকে কোনোভাবে ঘুমাতে দেব না।
তাছাড়া আপনার মতো একটা মেয়ে পাশে শুয়ে থাকলে কোনোভাবে ঘুম আসবে না আমার চোখে। ঘুম উড়ে গেছে। তাহলে ঘুমের ওষুধ খাও, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। দেবো নাকি ঘুমের ওষুধ? তোমাকে দিতে হবে না। আমার ঘুমের ওষুধ আমার সামনেই আছে। আমার ঘুমের ওষুধ তাকে একটু সেবন করে নিলেই হবে। এই বলে সাগর নদীকে এক টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আর নদী তখন কিছু বলতে যাবে, তখনই সাগর নদীর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। আরে এইভাবে কি কিস করে নাকি? আরেকটু হলে তো আমি দম বন্ধ হয়ে মরেই যেতাম। তখন কি হতো? একদম ফালতু কথা বলবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কিচ্ছু হবে না। আমার ভালোবাসার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। আরে তুমি যেভাবে আমাকে কিস করছিলে, এইভাবে তো কিছুক্ষণ রাখলে আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। কি করব তুমি বলো? তোমার ঠোঁট দুটো এতটাই সুস্বাদু আর মিষ্টি যে আমার ছাড়তে মন চাইছিল না, তাই তো আমি কিস করছিলাম। এই বলে সাগর নদীকে আবারও নিজের কাছে টেনে নেয়, নদীর গলায় ঘাড়ে কিস করতে থাকে। এদিকে সাগরের স্পর্শ পেয়ে নদী তো একদম যায় যায় অবস্থা। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, অন্যরকম একটা ফিল হয়েছিল। এসব কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে বলো আমাকে। জানি না, বলতে পারবো না, অন্যরকম কেমন একটা লাগছে। ছেড়ে দাও আমাকে। আর একটু আদর করতে দাও, তারপরে তোমাকে ছেড়ে দেব। বলে সাগর আবারও নদীর মাঝে ডুবে গেল। আর তখনই হঠাৎ তার হাতটা নদীর নাভিতে চলে গেল, আর নদী নাভিতে সাগরের হাতের স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠল। উফ, ছেড়ে দাও আমাকে প্লিজ। জান, আর একটু ধৈর্য ধরো। এই বলে এই বলে সাগর আবারও নদী সারা শরীরে স্পর্শ করতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যেই সাগর নদীকে নিয়ে ভালোবাসা মহাসমুদ্রে ডুব দিল। যখন ঘুম ভাঙল তখন প্রায় ফজরের আজান দিবে। দুজনে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ফজরের নামাজ পড়ে নেয়। ফজরের নামাজ শেষ হলে নদীর রুম থেকে বের হতে যাবে, তখনই সাগর পিছন থেকে বলতে থাকে, কি হলো? এই সকালবেলা কোথায় যাচ্ছ? রান্নাঘরে শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করতে। সেটার কোনো প্রয়োজন হবে না ম্যাডাম। আমার আম্মু নিজের হাতেই সব কাজ করতে পছন্দ করেন। আম্মু কখনোই নিজের কাছে কাউকে হাত লাগাতে দেন না, তাই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না। নাস্তা রেডি হলে আমি তোমাকে ডেকে নিব। এই বলে নদীর রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে এসে দেখতে পায় তার শাশুড়ি মা তার আগে রান্নাঘরে চলে এসেছে। তার শাশুড়ি মা তাকে রান্নাঘরে দেখেই ধমকে সুরে বললেন, কি ব্যাপার বৌমা, তুমি এখানে কেন? তোমাদের নতুন বিয়ে হয়েছে, তুমি এখন আমার ছেলেকে সময় দাও, রান্নাঘর আমি সামলে নিতে পারবো। আম্মু আজ শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন, তাই আজকে রান্না বান্নাটা আমি করি প্লিজ। আমাকে একটু সুযোগ দিন। না বৌমা, এরকমটা বললে একদম হবে না। তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, কাজের মেয়ে হয়ে নয়। তাছাড়া তোমাদের নতুন বিয়ে হয়েছে, এখন তুমি প্রপার সময় তো আমার ছেলেকে দিবে। আমি এখনো সম্পূর্ণ সুস্থ আর সজ্ঞানে আছি, আমি সব কিছু ঠিক সামলে নিতে পারবো। সংসার নিয়ে তোমাকে একটুও চিন্তা করতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আম্মু। আমি কোনো কিন্তু শুনতে চাই না। তুমি কিন্তু আমাকে একদম রাগানোর চেষ্টাও করবে না, আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। তাই তোমাকে ভালোই ভালোই বলছি, সোজা রুমে চলে যাও আর আমার ছেলেকে সময় দাও। তাছাড়া তুমি তো জানো তোমাদের বিশাল একটা ডিস্টেন্সের মধ্যে বিয়ে হয়েছে, এখন তোমাদের দুজন দুজনের কাছে টেনে নেওয়ার সময়। তাই আমি চাই না এই সময়টা তোমরা অন্য কোনোভাবে নষ্ট করো। ঠিক আছে আম্মু, আপনি যেটা বলবেন। এই বলে নদী রান্নাঘর থেকে বের হয়ে সোজা রুমে চলে আসে। আর রুমে এসে দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে মিটিমিটি হাসছে। এটা দেখে নদী সাগরকে বলে, কি ব্যাপার, কি সমস্যা? তুমি এইভাবে আমাকে দেখে মিটিমিটি হাসছো কেন? তো কি করব? তোমাকে তো আগেই বলেছিলাম রান্না করে যাওয়ার কোনো দরকার নেই। আম্মু তোমাকে রান্না করে যেতে দেবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। উল্টে আমাকে রাগ দেখিয়ে রান্না করে চলে গেলে। কিন্তু এখন কি হলো? এখন তোমাকে ফিরে আসতে হলো কেন? এই ব্যাপার নিয়ে তুমি হাসাহাসি করছো, কিন্তু আম্মু তো বললো তোমার সঙ্গে একটু রোম্যান্স করতে। না ম্যাডাম, একদম সেরকম হবে না।
আমার এখন ঘুমানোর সময়, আমি এখন ঘুমাবো। এমনিতেই রাতে লেট করে ঘুমিয়েছি, আমার ঘুম ভাঙেনি এখনো। না সাহেব, এটা বললে তো হবে না। আপনার সঙ্গে আমাকে একটু রোম্যান্স করতেই হবে। আপনাকে আমার খুব কাছে পেতে মন চাইছে। এই বলেই নদী লাফ দিয়ে সাগরের বুকে উপর উঠে পড়ল আর সাগরের ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে লাগলো। আর সাগরও কম যায় কিসে, নদীর সঙ্গে সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। সকাল 9টার দিকে সাগরের আম্মু সবাইকে নাস্তার টেবিলে ডাকে, তারপর সবাই মিলে নাস্তা করে নিল। তখনই সাগরের আম্মু সাগর আর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার ফাইনাল ইয়ারের এক্সামের আর কতদিন দেরি আছে? বেশি না আব্বু, আগামী সপ্তাহ থেকে ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হতে চলেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এটাই খুব ভালো খবর। যাই হোক, তোমাকে একটাই কথা বলার আছে। এক্সাম শেষ হলে তুমি অফিসে জয়েন করবে। আমি চাই এখন থেকে তোমরা দুজনে অফিস সামলাও। ও আমার আর অফিস করতে ভালো লাগে না। আমি এখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ওইসব তুমি আমাকে কেন বলছো? আমি অফিস টফিস করতে পারবো না। তোমার বৌমা আছে, তোমার বৌমাকে নিয়ে তুমি অফিস সামলাও। এসব ব্যাপারে আমায় কিছু বলে লাভ হবে না। ব্যবসা করতে আমার ভালো লাগে না, তুমি তো খুব ভালো করেই জানো। আমি ওসব কথা জানি না আর জানতেও চাই না। বৌমা একা একা ব্যবসা সামলাতে পারবে না। ব্যবসা সামলাতে হলে তোমাকেও প্রয়োজন হবে, তাই আমি চাই তোমরা দুজনে অফিসে জয়েন করো। তাছাড়া আমার নিজেরও একটা কোম্পানি থাকতে তুমি কেন অন্য কোথাও গিয়ে চাকরি করবে? তুমি কি লোকেদের কাছ থেকে আমাকে কথা শোনাতে চাও নাকি? আরে আব্বু, তুমি এরকম কেন বলছো? আমি কেন তোমাকে লোকের কাছ থেকে কথা শোনাতে যাব? এমনিতেই তো আমার ব্যবসা জিনিসটা খুব একটা ভালো লাগে না, সেটা তুমি জানোই। আব্বু, আপনি কোনো চিন্তা করবেন না। সাগরকে কিভাবে অফিসে নিয়ে যেতে হয় সেই দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি সবটা সামলে নিতে পারবো। আমি ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে শিখে গেছি। এখন আর দায়িত্ব নিতে ভয় পাই না, তাই আপনার চিন্তা করার কোনো কারণ নেই। দেখলে তো আমাদের বৌমা কতটা লক্ষ্মী। কি সত্যি ভাগ্য করে এমন বৌমা পেয়েছি, যে কিনা দায়িত্ব কি জিনিস সেটা বোঝার আগেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সত্যি ভাগ্য করে এমন বৌমা পেতে হয়। হ্যাঁ, তুমি একদমই ঠিক কথাই বলেছো। তবে নদী, তোমাকে একটা কথা বলার আছে। আগামী এক সপ্তাহ তোমাকে অফিসে যেতে হবে না। এক সপ্তাহ তুমি বাড়িতেই থাকো। কিন্তু আব্বু, আমি যদি অফিসে না যাই তাহলে অফিসের কাজগুলো করবে কে? আমার এতদিনের ছুটির প্রয়োজন নেই। আমি চাইছি আগামীকাল থেকেই অফিসে জয়েন করি। আরে বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গতকাল আমাদের বিয়ে হলো, আর এখন তুমি চাইছো আগামীকাল থেকে তুমি অফিসে জয়েন করবে? এরকমটা হয় নাকি? আমি এরকমটা মেনে নিতে পারবো না। এবারে পরীক্ষার রেজাল্ট আমার এমনিতেই ভালো হবে না, আর সেই কারণে যদি তুমি আমাকে একটু সময় না দাও তাহলে তো পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ হবে। কারণ তুমি অফিসে চলে গেলে আমি সারাক্ষণ তোমাকে মিস করব, আর তখন আমার পড়াশোনা করতে একদম মন চাইবে না। দেখো, একদম ফাজলামো মার্কা কথাবার্তা বলবে না। এনজয় করার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে। এখনই যে আমাদেরকে এনজয় করতে হবে এরকম কোন হাদিসে লেখা নেই। পড়াশোনা শেষ করো আগে, নিজের দায়িত্বটা নিতে শেখো, তারপর না হয় এনজয় করো। না বউ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি লাস্ট তোমাকে বলে দিয়েছি, তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে কিন্তু আমি পরীক্ষাও দেব না। আমি বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাব, যেখানে তুমি আমার পাশে থাকবে না। সেখানে আমার এমনিতেই মন ভালো থাকবে না। আমি পরীক্ষাও দেব না, এটাই আমার শেষ কথা। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই নদী। এই এক সপ্তাহ বাড়িতেই থাকবে, এক সপ্তাহ অফিসে যেতে হবে না। আমি এই এক সপ্তাহ অফিস সামনে নিতে পারবো, সমস্যা হবে না। এই বলে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিল। আর এদিকে খাওয়া দাওয়া শেষ হলেই সাগর রুমে চলে আসে আর নদীকে রুমে ডেকে নেয়। নদীর রুমে আসতেই সাগর বলতে থাকে, আজ বিকেলে তোমাকে নিয়ে একটু বের হব, রেডি হয়ে থাকতে পারবে? না, আমার ভালো লাগছে না। শরীরটা কেমন যেন লাগছে, বেরোতে পারবো না। দেখো, তুমি কিন্তু একদম আমার সঙ্গে বাড়াবাড়ি করছো। তুমি ইচ্ছে করে আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। তোমার শরীর একদম ঠিক আছে, তুমি আমার সঙ্গে যেতে চাইছো না, তাই তো? কিন্তু কেন বলো? কই, এমনিতেই বললাম তো ভালো লাগছে না। কোনো কারণ কেন থাকতে যাবে? এমনিতেই আমার বাইরে যেতে মন চাইছে না, তাই যাব না। তাছাড়া কালকেই আমাদের বিয়ে হয়েছে, আজ কেন আমরা বাইরে যাব? আমার অনেক দিনের ইচ্ছা বউকে নিয়ে
রিকশায় করে সারাটা শহর ঘুরে বেড়াবো। তারপর রাস্তার পাশের কোনো দোকান থেকে ফুচকা কিনে খাবো। সন্ধ্যায় নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখব। আর তারপর কোনো বড় একটা 5 স্টার রেস্টুরেন্টে বসে ডিনার করে বাড়িতে চলে আসব। ওরে বাবা রে বাবা, এত ইচ্ছা! হ্যাঁ তো, বউকে দিয়ে ইচ্ছা থাকবে না তো কি থাকবে? বিয়ে করেছে বউকে নিয়ে ঘোরাঘুরি, আনন্দ উল্লাস করে সময় পার করার জন্য। তাহলে বউকে নিয়ে ইচ্ছে থাকবে না তো কি থাকবে বলো? সন্ধ্যায় কিন্তু তোমাকে আমার সঙ্গে বের হতেই হবে। আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আচ্ছা, এখন তুমি আমার সঙ্গে আসো। আমি পড়তে বসবো, তুমি আমার পাশে বসে থাকবে। তখন আর কোনো কথা না বলে সাগর সঙ্গে সঙ্গে তার পড়ার টেবিলে চলে গেল। সাগর বসে বসে পড়তে লাগলো আর নদী তার পাশে বসে রইল। এভাবে দেখতে দেখতে খাবার খেয়ে তারপর বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। দুজন ড্রয়িং রুমে আসতেই সাগরের আম্মু বলল, কি ব্যাপার, তোমার কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, আর তোমাকে একটা কথা বলার ছিল। আমাদের জন্য রাতের খাবার তৈরি করো না। আমরা বাইরে থেকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় ফিরবো। আর কারোর জন্যই বাসায় রান্না করতে হবে না। আমরা ফেরার সময় তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এ বলে সাগর আর নদী দুজনই বাসা থেকে বেরিয়ে পড়লো। আর তারপর সারাদিন ঘোরাঘুরি করলো, ফুচকা খেলো। তারপর রাস্তার পাশের একটা ফুলের দোকান থেকে সাগর নদীকে একটা বেলি ফুলের মালা কিনে দিল আর সেটা নিজের হাতে নদীর চুলে গেঁথে দিল। রাত আনুমানিক 9টার দিকে তারা একটা বড় 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল আর সেখানে গিয়ে রাতের খাবার খেয়ে বাড়ির সবার জন্য রাতের খাবার প্যাক করে নিয়ে বাসায় চলে আসলো। বাসে এসে কলিং বেলে চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আর তখনই সাগর খাবারের প্যাকেটগুলো তার আম্মুর হাতে তুলে দিয়ে বলতে লাগলো, এখানে তোমাদের খাবার রাখা আছে, খেয়ে নিও। আমরা খেয়ে এসেছি, এখন রুমে চলে যাচ্ছি, টায়ার্ড লাগছে, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। এরপর দেখতে দেখতে আরও 1 সপ্তাহ সময় কেটে গেল। আজ থেকে সাগরের পরীক্ষা শুরু হয়েছে আর নদী ও আজ থেকে অফিসে জয়েন করবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আর সাগরকে ভার্সিটিতে পাঠিয়ে দিয়ে নদী অফিসে চলে আসে। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, অফিসের কি অবস্থা? কাজকর্ম কেমন চলছে? ওয়ালাইকুম সালাম। এই তো ভালোই চলছে। আপনি কি আজ থেকে অফিসে কাজ করবেন নাকি? হ্যাঁ, চিন্তা তো সেরকমই করছিলাম। এখন দেখা যাক আল্লাহ কি ঠিক করে রেখেছেন। এই বলে নদী নিজের কেবিনের দিকে অগ্রসর হলো। 5 মিনিট পরে ম্যানেজার সাহেব আবার নদীর কেবিনে চলে আসলো আর নদীকে বলতে লাগলো, ম্যাডাম, এই ফাইলগুলো আপনার জন্য আটকে ছিল। এখানে আপনার সাইন প্রয়োজন। আপনি যদি সাইন করে দিতেন তাহলে এই ফাইলগুলো পাস করে দিতাম। ঠিক আছে, আপনি রেখে যান, আমি ফাইলগুলো চেক করে তারপর সাইন করে দিব। ম্যাডাম, চেক করার কোনো প্রয়োজন নেই, আমি চেক করে এনেছি। আপনি শুধু সাইনটা করে দিন, তাহলেই হয়ে যাবে। বললাম তো আমি চেক করে তারপর সাইন করব। আপনি এইভাবে হুটহাট করে কখনোই কোনো কিছু সাইন করি না আমি। তাই আপনি একটু ফাইলটা রেখে যান, আমি 1 ঘন্টার মধ্যেই সব কিছু ফাইল চেক করে সাইন করে পাঠিয়ে দিব। ম্যাডাম, আমি বললাম তো, আমি ফাইলগুলো চেক করে তারপরে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি তো এতদিন অফিসে ছিলেন না, তাই আপনার একটা সাইনের জন্য আটকে ছিল। দেখুন, আমার মনে হয় আপনি এখন বর্তমানে আমার পরিস্থিতিটা জানেন, তাই আমি কোনো ফাইল চেক না করে ওইটাতে সাইন করতে পারি না। আপনি চলে যান, আমি চেক করে তারপর সাইন করে দেব। ম্যানেজার তখন কোনো কথা না বলে মুখটাকে ভুতা করে সেখান থেকে চলে গেল। এটা দেখি নদী খুব ভালোভাবে বুঝতে পারলো এখানে নিশ্চিত কোনো একটা ঘাপলা আছে। তাই নদী তখন অফিসের পিয়নকে ডেকে পাঠালো আর একটা কফি নিয়ে আসতে বলল। কফিটা খেয়ে তারপর নদী ফাইলগুলো চেক করতে লাগলো। ফাইলগুলো দেখে নদীর চক্ষু একদম চরক গাছে। যেরকমটা ভেবেছিল সেরকমটাই হয়েছে। বিশাল অঙ্কের একটা টাকার গলমিল রয়েছে। তখনই নদী ম্যানেজারকে নিয়ে নিজের কেবিনে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন, এগুলো আমি কি দেখছি ম্যানেজার সাহেব? এগুলো কি আপনার কাজ? কি ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই ফাইলগুলো আমাকে এক্ষুনি পাস করতে হবে। আপনি প্লিজ তাড়াতাড়ি সাইন করে দিন। আর যদি আমি সাইন না করি তাহলে আপনি কি করবেন? এটা আপনি কি বলছেন ম্যাডাম? আপনি সাইন করবেন না কেন? আপনার কাজই তো ফাইলগুলোতে সাইন করে দেওয়া, তাহলে আপনি কেন সাইন করবেন? আপনি প্লিজ তাড়াতাড়ি সাইন করে দিন। আপনি 1 মিনিট ওয়েট করেন, আমি আপনাকে দেখাচ্ছি।
এই কথা বলে তখনই নদী তার শ্বশুর মশাইয়ের মানে এই কোম্পানির এমডিকে ফোন করলো আর বলল, আসসালামু আলাইকুম আব্বু, একটা ঝামেলা হয়েছে, আপনি কি একটু অফিসে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। এই বলে সাগরের আব্বু ফোনটা কেটে দেয় আর কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পৌঁছায়। তিনি সোজা নদীর কেবিনে চলে আসেন আর কেবিনে এসে বলতে থাকেন, কি ব্যাপার মা, কি হয়েছে? তুমি এভাবে হঠাৎ করে আমাকে এত জরুরি খবর দিয়ে ডেকে আনলে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, বিশাল একটা ঝামেলা হয়েছে। দেখুন, এইভাবে অন্ধবিশ্বাস করা কিন্তু একদমই ঠিক নয়। যেটা আপনি করে ফেলেছেন, অলরেডি তার জন্য হয়তো আপনাকে বিশাল অঙ্কের একটা মাসুল দিতে হয়েছে। আর যদি আমি এই ফাইলগুলো চেক না করতাম, তাহলে হয়তো আরো বড় অঙ্কের একটা মাসুল আপনাকে দিতে হতো। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ বলো আমাকে কি হয়েছে। আব্বু, আপনি একটু কষ্ট করে এই ফাইলগুলো চেক করুন, তাহলেই বুঝতে পারবেন আমি আপনাকে কি বলতে চাইছি। আর আপনি কত বড় একটা ভুল করেছেন বাইরের মানুষকে এত বড় বিশ্বাস করে। এই কথা বলে নদী ফাইলগুলো তার শ্বশুর মশাইয়ের দিকে এগিয়ে দেয় আর তখনই সাগরের আব্বু ফাইলগুলো চেক করে কপালে হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে, তাহলে কি এতদিন ধরে আমার আড়ালে এগুলোই হয়ে চলেছে? আমি তো কখনোই ফাইলগুলো চেক করতাম না। আমি তো মনে মনে ভাবতাম আমার অফিসের ম্যানেজার খুবই বিশ্বস্ত, একজন মানুষের কখনো এরকম করতে পারে না। আর সে কিনা আমার সরলতার সুযোগ নিয়ে আমারই চোখের আড়ালে আমার এত বড় ক্ষতি করে গেল, আর এটা আমি বলতে পারলাম না। হ্যাঁ, এটাই হয়েছে। আর যদি আমি এটা চেক না করতাম, তাহলে হয়তো ম্যানেজার সাহেব, আপনি এখনই আমার চোখের সামনে থেকে চলে যান। আর একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনার নামে মামলা করব, আর আমি আমার কোম্পানি থেকে চুরি হয়ে যাওয়া টাকাগুলো হিসাব চাই। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমি তো সবগুলো টাকাই খরচ করে ফেলেছি। প্লিজ এবারের মতো আপনি আমায় ক্ষমা করে দিন। দেখুন, কেউ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। আব্বু যদি আপনাকে ক্ষমা করে দেয়ও, কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। আমি অলরেডি পুলিশে ফোন করে ফেলেছি, ওরা এক্ষুনি চলে আসছে। আপনাকে অফিস থেকে বের হতে হবে না। প্লিজ ম্যাডাম, আমি আর জীবনেও এরকম করব না। প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আমার বিশাল একটা ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি আমার শ্বশুর মশাইয়ের সরলতার সুযোগ নিয়ে কত লক্ষ কোটি টাকা এই কোম্পানি থেকে সরিয়েছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। বলতে বলতে থানার এসপি নদীর কেবিন এসে উপস্থিত হলো আর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, বসুন। এই হলো সেই ম্যানেজার যে আমাদের কোম্পানি থেকে আমাদের অগোচরে লক্ষ লক্ষ টাকা সরিয়ে ফেলেছে। আপনি এখন একে অ্যারেস্ট করুন, আর আমি একটু পরেই আসছি, ওর নামে মামলা করব। ঠিক আছে ম্যাডাম। এই বলে এসিপি ম্যানেজারকে ধরে নিয়ে থানায় চলে গেল। আর এদিকে সাগরের আব্বু তখনও মাথায় হাত দিয়ে বসে আছে আর কিছু একটা চিন্তা করছে। তখনই নদী বলতে লাগলো, আব্বু প্লিজ, আপনি টেনশন নেবেন না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। যা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন তো আর সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি তো এটাই ভাবতে পারছি না, আমি জীবনে কত বড় একটা ভুল করে ফেললাম। আমার কোম্পানি থেকে কতগুলো টাকা আমার অগোচরে বের হয়ে চলে গেল, আর আমি সেটাই বুঝতে পারলাম না। আজ 5 বছর ধরে এই ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি করেছে, আর 5 বছরে কতগুলো টাকা ছড়িয়েছে আমি তো সেটাই বের করতে পারছি না। আর আজকে যদি তুমি এই ফাইলগুলো চেক না করতে, তাহলে তো আজকে আবার এটা ধরা পড়তো না। সে দিনের পর দিন এগুলো করেই যেত। আমি তো কোনোভাবেই বুঝতে পারতাম না, কারণ আমি তো তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। সে এরকমটা করবে আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি। আচ্ছা আব্বু, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি সবটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি বিষয়টা। আর আপনি এখন বাসায় চলে যান। আর হ্যাঁ, যাওয়ার সময় আম্মুর কোমর ব্যথার কিছু ওষুধ লাগবে, ওগুলো নিয়ে যান। আমার তো ফিরতে রাত হবে। আচ্ছা বৌমা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাব। এই বলে সাগরের আব্বু নদীর কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নদী অফিসে বসে কাজ করতে লাগলো। এভাবেই চলছিল দিনগুলো। প্রায় 1 সপ্তাহ সময় চলে গেল। সেদিন হঠাৎ করে সাগরের আব্বু নদীকে নিচের রুমে ডাকেন আর বলেন, বৌমা, আমি কি অফিসে আসবো?
আমার মনে হয় তোমার একা একা অফিস সামলাতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। না আব্বু, সেরকম কোনো ব্যাপার নেই। আমি সবটা সামলে নিতে পারবো। আপনি তো জানেন আমি দায়িত্ব নিতে কখনোই ভয় পাই না। তাছাড়া ছোট্ট একটা ঝামেলা আছে, আমাদের অফিসের ম্যানেজারের পোস্ট তো বেশ কিছুদিন ধরেই খালি আছে। ভাবছিলাম ম্যানেজার পোস্টে কাউকে নিতে হবে। এই সব ব্যাপারে তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। আর তুমি তো খুবই সহজেই মানুষ চিনতে পারো, তাই এই দায়িত্বটা আমি তোমার উপরে দিয়ে দিলাম। ঠিক আছে আব্বু, তাহলে আমি দেখছি কি করা যায়। এই বলে নদী নিজের রুমে চলে আসলো। আর কিছুক্ষণ পর সাগর ভার্সিটি থেকে বাসায় ফিরে আসে। নদী তখন বেলকনিতে বসে কিছু একটা চিন্তা করছিল। তখনই পিছন থেকে তার কাঁধে হাত রেখে বলে, কি ব্যাপার বউ, কিছু নিয়ে চিন্তা করছো নাকি? কই না তো, তুমি কখন আসলে? এই তো আমি এক্ষুনি বাসায় আসলাম, আর এক্ষুনি তোমাকে দেখতে পেলাম। তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো, তাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি নিয়ে চিন্তা করছো। না এমনি, আসলে একা একা বসে আছি তো, তোমাকে খুব মিস করছিলাম। তাই বুঝি? আসলে আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানেই গেছিলাম। ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গেল, রুমে চলো। রুমে চলো, আমি তোমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে আনছি। এই বলে নদী সাগরের জন্য এক গ্লাস শরবত বানিয়ে আনে। আর সাগর সেটা খেয়ে বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দেয়। তারপরে নদী তার শাশুড়ি মাকে নিয়ে রাতের রান্নাটা শেষ করে নেয়। আর তারপর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে আসে। নদী আর সাগর দুজনেই বিছানায় শুয়ে শুয়ে গল্প করছে। তখনই হঠাৎ নদীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। নদী কখনোই অচেনা নাম্বার ফোন রিসিভ করে না, তাই ফোনটা বাজতে থাকলেও নদী ফোনটা রিসিভ করলো না। তখনই সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে কেউ একজন সে কখন থেকে ফোন দিয়ে চলেছে, কিন্তু তুমি ফোনটা তুলছো না কেন? নাম্বারটা চিনি না, তাহলে ফোন তুলে কি করব? আরে ভাই, কেউ একজন তো তোমাকে দরকারও, অচেনা নাম্বার থেকে ফোন করতে পারে। তাই নাকি তুমি ফোনটা রিসিভ করো, তাহলেই তো সব জানতে পারবে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম নদী, আমি রিয়া বলছি। কেমন আছিস? ও রিয়া, তুই? হ্যাঁ এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা, তুই কেমন আছিস? ভালো নেই রে ভাই, তোর সঙ্গে একটু সরাসরি কথা বলার প্রয়োজন ছিল। কোথায় আসলে তোর সঙ্গে কথা বলতে পারবো? কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? কোনো ঝামেলা হয়ে থাকলে তুই আমাকে বল। না, সেরকম কোনো ঝামেলা নয়, আসলে একটা সমস্যায় পড়েছি, তাই জন্য তোর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। ঠিক আছে, কাল তাহলে তুই আমার অফিসে চলে আয় সকাল 10টার দিকে, তারপর না হয় সেখানে বসেই তোর সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সময় মতো চলে আসবো। এই বলে ফোন রেখে দেয়। আর এদিকে তখনই সাগর নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় আর বলতে থাকে, ওই বউ, আমার না একটু তোমার আদর খেতে ইচ্ছে করছে, প্লিজ একটু আদর খেতে দেবে? এই না, একদমই না। এসব ফালতু চিন্তা ভাবনা এখন একদম মাথায় আনবে না। তোমার পরীক্ষা চলছে, ঠিকভাবে পড়াশোনা করো, আর এসবে মন দিও না, তাহলে পড়ায় মন বসবে না। না বউ, আমার একটু তোমার আদর পাওয়া যায়, তা না হলে আমি পরীক্ষায় মন বসতে পারি না, সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে। প্লিজ একটু আদর দাও না। বললাম না, এখন একদম এইসব কিছুই হবে না। চুপচাপ ঘুমিয়ে পড়ো, তা না হলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। প্লিজ লক্ষ্মী বউ, আবার এরকম করো না। আমি তো তোমার 10টা না, 5টা না, একটা মাত্র স্বামী। আমার সঙ্গে কেন তুমি এরকম করো বলো? আমি আবার তোমার সঙ্গে কি করলাম? আমি তো শুধু তোমাকে এইটুকুই বললাম যে আগে ভালোই ভালোই তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় তুমি আমার আদর নিও। কিন্তু কে শুনে কার কথা? সাগর নদীকে টেনে নিজের কাছে নিয়ে নিল। আর তারপর নদীর দিকে নিজের ভালোবাসা আদায় করে নিতে শুরু করলো নদী। সাগর নদীর সারা শরীরে আদর করতে থাকে। আর এদিকে নদীও সাগরের আদর পেতে ইচ্ছে করছিল। সে আবার নিজেকে বাধা দিল না, সেও সাগরের সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর দুজন দুজনের ভালোবাসায় ডুবে গেল। পরদিন সকালবেলা নদী অফিসে এসে জানতে পারলো কেউ একজন রিসেপশনে তার জন্য অপেক্ষা করতে। তখনই সে পিয়নকে বলল, চাচা, রিসেপশনে নাকি কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ ম্যাডাম, আপনার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে, বলে সে নাকি আপনার বন্ধু হয়। হ্যাঁ, সে আমার বন্ধু হয়, আপনি তাকে আমার কেবিনে পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে পিয়ন নদীর কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমে চলে আসে।
আর ওখানে দেখতে পাই ওই মেয়েটা তখনও চিন্তিত মনে ওখানে বসে আছে। তখন পিয়ন ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, এই যে শুনছেন, ম্যাডাম চলে এসেছে, আপনাকে বলছে আমার সঙ্গে আসতে। আমি আপনাকে ম্যাডামের কেবিনে পৌঁছে দেব। মেয়েটা তখন কোনো কথা না বলেই পিয়নের পিছন পিছন নদীর কেবিনে চলে আসে। পিয়ন তাকে নদীর কেবিন পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটা নদীর কেবিনে প্রবেশ করতেই নদী মেয়েটাকে দেখে বলতে লাগলো, হ্যাঁ দোস্ত, আয় বস, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। কেমন আছিস? এই তো আমি কোনো রকম। ওই যে ছোটবেলার একটা কথা শুনতি না, মানুষ বলতো না, না মরে বেঁচে আছি, ঠিকই ওই রকম। কেন দোস্ত, কি হয়েছে? তুই আমাকে খুলে বল। তুই আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে যে তোর কি হয়েছে? আসলে দোস্ত, তুই তো জানিসই আমার পরিবারের অবস্থা। এই মুহূর্তে আমি যে চাকরিটা করতাম ওটাও চলে গিয়েছে। এখন আমার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছি না কি করব। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। প্লিজ দোস্ত, একটু চেষ্টা করে দেখ, আমার চাকরিটা হলে খুব ভালো হতো। নদী তখন তার শ্বশুর আব্বুকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তার শ্বশুর আব্বু তাকে বলে, দেখো বৌমা, তুমি তো খুব ভালো করে জানো আমি আমার অফিসের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তোমার যদি মনে হয় এই মেয়েটা আমাদের অফিসের ম্যানেজার পোস্টের জন্য পারফেক্ট, তাহলে তুমি সেটাই করো। দেখুন, রিয়াকে আমি ছোটবেলা থেকেই চিনি, তার সম্পর্কে আমার খুব ভালো করেই আইডিয়া আছে। কিন্তু এই অফিসে এখন আমি চাকরি করি। এই অফিসের এক এবং একমাত্র মালিক আপনি। তাই কোনো কিছু করার আগে আপনার অনুমতি নেওয়াটা প্রয়োজন। সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম আর কি। কে বলেছে এই অফিসের একমাত্র মালিক আমি? এই সব কিছুর মালিক এখন তুমি আর আমার ছেলে। কারণ আমার তো আর অন্য কোনো সন্তান নেই। আমার যা কিছুই আছে দিন শেষে সব কিছুই তোমারই থাকবে। তাই এসব কথা না বলে আমি যখন দায়িত্বটা তোমার উপরে দিয়েই দেখেছি, তখন তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কিন্তু আব্বু, তারপরেও তো আপনার কাছ থেকে অনুমতি নেওয়াটার প্রয়োজন। আপনি আমাদের গার্ডিয়ান, আপনি বেঁচে আছেন। আপনার কাছে যে কোনো ব্যাপারেই জিজ্ঞাসা করা আমাদের কর্তব্য। আমি তো সব কিছুই তোমাদের উপর ছেড়ে দিয়েছি। এখন তোমরা যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো, আমার কোনো কিছু বলার নেই। সব কথাবার্তাই রিয়ার সামনেই হচ্ছিল। আর সব কিছু শুনে রিয়া বলল, সত্যি দোস্ত, তোর ভাগ্যটা অনেক ভালো বলতে হয়। তা না হলে কেউ এত ভালো শ্বশুর শাশুড়ি পেতে পারে, এটা আমার জানা ছিল না। হ্যাঁ দোস্ত, এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। আমার শ্বশুর শাশুড়ি সত্যি অনেক ভালো মানুষ। আমি সত্যি অনেক ভাগ্যবান যে তাদের মতো মানুষ যে আমার জীবনে পেয়েছি। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তাহলে তুই তোর কাগজপত্রগুলো রেখে যা। আমি এগুলো না হয় আরেকবার আমার শ্বশুর মশাইকে দেখিয়ে নিয়ে আজ রাতেই তোকে ফোন করে জানাবো। ঠিক আছে দোস্ত, কোনো সমস্যা নেই। তোকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষাটাই আমার জানা নেই। আরে ভাই, এতে কৃতজ্ঞতা জানানোর কি আছে? আমরা বন্ধু, আর বন্ধু হয়ে যদি বন্ধুর এইটুকুই উপকার করতে না পারি তাহলে আমরা কিসের বন্ধু? আচ্ছা তুই 1 মিনিট ওয়েট কর, আমি তোর জন্য একটু চা কফির ব্যবস্থা করি। এই প্রথমবার তুই আমার অফিসে আসলি, এভাবে খালি মুখে চলে যাবে এটা তো হতে পারে না। সবার কোনো প্রয়োজন নেই দোস্ত, তুই আমার এত বড় একটা উপকার করেছিস, এটাই আমার জন্য অনেক বেশি। আমি তোর এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। এটা যদি ঋণী হয় তাহলে আমরা কিসের বন্ধু বলতো? এ বলে নদী রিয়ার জন্য নাস্তার অর্ডার করে। আর তারপর দুজনে মিলে চা নাস্তা খেয়ে রিয়া অফিস থেকে বেরিয়ে চলে যায়। আর নদী তার অফিসের কাজ করতে থাকে। বিকালবেলা অফিস থেকে এসে নদী তার শ্বশুর মশাইকে রিয়ার সার্টিফিকেট দেখালে। বৌমা, তোমাকে তো বলে দিয়েছি তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। তারপরও এগুলো আবার কেন আমার কাছে নিয়ে এসেছো? আব্বু, এসব কিছু আপনাকে করতে অনেক কষ্ট করতে হয়েছে। আপনার এত কষ্ট, এত পরিশ্রমের ফসল আমরা যেভাবে ইচ্ছে সেইভাবে ভোগ করতে পারি না। তাই আপনার কাছ থেকে অনুমতি নিয়েই আমরা সব কিছু করতে চাই। সাগরের আব্বু তখন রিয়ার কাগজপত্রগুলো দেখলো আর দেখে বলল, সব কিছুই তো ঠিকই আছে, আর মেয়েটাও যখন তোমার পরিচিত তখন আমার আর কোনো আমোদ নেই। তুমি নির্দ্বিধায় মেয়েটাকে অফিসে নিয়ে যেতে পারো।
এরপর নদী তার শ্বশুর মশাইয়ের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ গল্প গুজব করে রুমে আসে। আর তখনই সে রিয়াকে ফোন করে এই খুশির খবরটা দেয়। রিয়া তো এই খবরটা শুনে অনেক খুশি হয় আর নদীকে বলতে থাকে, সত্যি দোস্ত, তুই আজ সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছিস। তোর মতো বন্ধুরা বেঁচে আছে বলেই আজও বন্ধু সমাজে এত উচ্চতায় পদার্পণ করছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এখন আমি ফোনটা রাখছি। আর আপনি কাল সকালেই অফিসে চলে আসেন, তারপর আমি আপনাকে আপনার সমস্ত কাজ বুঝিয়ে দেব। এই বলে ফোন কেটে দিয়ে নদী ঘুমিয়ে পড়ে। আর এর পরের দিন থেকেই রিয়া নদীর অফিসে জয়েন করে। এরপর থেকেই ভালোই চলছিল দিনগুলো। এদিকে দেখতে দেখতে সাগরের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ এক সপ্তাহ ধরে সাগর বাসাতেই আছে। তাই নদী সাগরকে বলল, এই যে মিস্টার, এভাবে বাসায় বসে বসে খেতে আপনার কি একটু কুড়মি লাগছে না? না, অনেক দিন পড়াশোনা করেছি, অনেক পরিশ্রম করেছি, এখন মন চাইছে একটু বসে বসে খেতে। কিন্তু সাহেব, সেটা বললে তো হবে না। আপনার পরীক্ষা শেষ হয়েছে, এবার তো আপনাকে অফিসে জয়েন করতে হবে। একা একা অফিসে আমার ভালো লাগে না। কেন, তোমার বান্ধবী তো আছে, বান্ধবীকে নিয়ে ডিউটি করো, আমি কটা দিন বাসাতেই থাকি। আরে বান্ধবী আছে তো কি হয়েছে, জামাই তো আর নেই। সারাক্ষণ জামাইকে খুব মিস করি। প্লিজ চলো না অফিসে। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি কাল থেকে আপনার সঙ্গে অফিসে যাব। এবার তো খুশি? হ্যাঁ, এবার আমি খুব খুশি। তাহলে এবার একটু কাছে আসো, তোমার আদর পেতে চাই। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মহারানী, বলেন, কি বলবেন? আসলে বিয়ের তো অনেক দিন হয়ে গেল, এবার আমরা একটা পুচকু নেই। ও মা, তাই নাকি? না না, একদম হবে না। আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তখন তুমি আর আমাকে ভালোবাসবে না। এখনই তুমি আমাকে সময় দাও না। আর যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো তুমি আমার কাছেও আসবে না, সব সময় শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার একটা বাচ্চা লাগবেই। আমার মা ডাক শুনতে খুব ইচ্ছে করছে, প্লিজ তুমি না করো না। না, আমি আমার ভালোবাসার বা কাউকে দিতে চাই না। আমার ভালোবাসার মানুষটা শুধু আমারই থাকবে। আমার ভালোবাসায় কেউ ভাগ বসাবে এটা আমি মেনে নিতে পারবো না। তাই তোমার এই আবদার মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। থুর যা, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? প্লিজ লক্ষ্মী বউ আমার এরকম করে না। তুমি যদি আমার সঙ্গে রাগ অভিমান করো তাহলে আমি কার কাছে যাব? আমার কি আরেকটা বউ আছে নাকি? সবই বুঝলাম, কিন্তু তাই বলে কি আমি মা হব না? দেখো, আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, এই তো 4-5 মাস হবে। এখনো বিয়ের গন্ধটাই শরীর থেকে উঠে যায়নি। আমরা নিজেদের মধ্যে সময় কাটাই, 2-3 বছর যাক, তারপর না হয় বাচ্চা কাচ্চা ওই সব কিছু নিয়ে চিন্তা করা যাবে। এই একদমই নয়। এতদিন সময় নিয়েছি শুধু তোমার পড়াশোনা শেষ করার জন্য, এখন আর সময় নিতে চাই না। দেখো, তুমি খুব ভালো করে জানো এই সময়ে মেয়েরা নিজেদের একটু বেশি সময় দিতে গিয়ে অনেক মেয়েরাই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমি ওটা হতে দিতে চাই না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। আমি কখনোই আপনার কথার বিরোধিতা করব না। সত্যি বলছো তো? এবার তুমি আমাকে একটা পুচকু সোনা এনে দেবে তো? হ্যাঁ বউ, আমি একদম সত্যি কথাই বলছি। আমি তোমাকে একটা ফুচকা সোনা সত্যি এনে দেব। এবার তো তুমি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। তাহলে আমার কাছে আসো। কেন আসবো? বারে, তাহলে বাচ্চাকে গাছের পাতা নাকি নাড়া দিলেই পড়ে যাবে? আমার কাছে না আসলে আমি তোমায় বাচ্চা দেব কি করে? কথাটা শুনেই নদী অনেকটা লজ্জা পেয়ে গেল আর দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। তখন সাগর নদীর হাত দুটো সরিয়ে নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে নদীকে নিজের বাহুটরে আবদ্ধ করে নিল। নদীও তখন সাগরকে জড়িয়ে ধরল আর সাগর নদীর কানের কাছে বনিয়ে ওখানে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই নদী কিছুটা কেঁপে উঠল। এই কি করছো তুমি? কেন, পুচকু আনার মিশনে নেমেছি। আর সাগর নদীর কানের কাছে তার ঠোঁট নিয়ে ওইখানে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই নদী কিছুটা কেঁপে উঠল। এই বলে সাগর নদীকে আরও টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগে। নদীও সাগরের সঙ্গে রেসপন্স করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই দুজন দুজনের ভালোবাসায় ডুবে যায়। প্রায় ঘন্টাখানেক চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। ভালোবাসা আদান প্রদান পর্ব শেষ হতে নদী সাগরকে বলতে লাগলো, আচ্ছা, যদি কখনো এমনটা হয় তুমি আমাকে ছেড়ে চলে যাও, তখন আমি কি করব? চুপ করো, তুমি এরকম কথার কখনো ভুল করে মুখে আনবে না। আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য কি তোমাকে বিয়ে করেছি? না, আসলে আমি তোমার চাইতে বয়সে বড়, তারপর আবার
বাবা মা এতিম, গরিব ঘরের এক মেয়ে, সে কি তোমায় ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে পারবে? তুমি তো নিজের দিকে আমার কাছে আসোনি, আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। তাহলে তোমাকে ছেড়ে যাব কেন? কখনোই তোমাকে আমি ছেড়ে যাব না। যদি মৃত্যু হয় তখনও আমি তোমায় ভালোবেসেই যাব। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা আমাকে তোমার কাছ থেকে আলাদা করবে। বুঝতে পেরেছো? এই বলে সাগর নদীকে আরও কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে নতুন একটা ভালোবাসার গল্প লিখতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।